সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিতে। স্যার, তালাটা ভেঙে ফেলি? ভাঙো ভাঙো। উফ, তালা দিয়েছে, তার উপর এত মোটা একটা দড়ি দিয়ে বেঁধেছে। ভয় তো নেই, বাক্সের ভেতরে কি আছে তা না জেনে জমা নেওয়া যাবে না। ও বাবা, ভেতরের বস্তাটাও বেঁধেছে দেখছি। কি নিয়ে যাচ্ছিল রে বাবা? এই খোলো খোলো। এ কি, এ তো লাশ। ফেলুদার আগে, ব্যোমকেশের আগে, কিরিটিরও আগে ছিলেন এক বাঙালি গোয়েন্দা, প্রিয়নাথ মুখোপাধ্যায়। কিন্তু প্রিয়নাথ কোনো কাল্পনিক চরিত্র নন, সত্যি সত্যি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা। 1878 থেকে 1911 সাল পর্যন্ত প্রিয়নাথ চাকরি করেন কলকাতা পুলিশে এবং দীর্ঘ 30 বছরের কর্মজীবনে নিজের লেখা এবং অনুসন্ধান করা নানান অপরাধ নিয়ে শুরু করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর। দারোগার দপ্তরের 70তম সংখ্যায় প্রকাশিত হয় বেওয়ারিশ লাশ, এবং সেই গল্প অবলম্বনে আমাদের আজকের সানডে সাসপেন্স। গল্পটির বেতার নাট্যরূপ তৈরি করার সময় আমাদের সব বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষাকে খানিকটা সহজ করে নিতে হয়েছে। প্রধান চরিত্রে প্রিয়নাথ মুখোপাধ্যায়, মেহের আলী, রব্বানী এবং রব্বানীর স্ত্রী। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে বেওয়ারিশ লাশ। একদিন সকালে আপিসের বাইরে পায়চারি করছি, এমন সময় কানে এলো জোড়াবাগান থানায় নাকি একটি বাক্সে বন্দি চটে জড়ানো লাশ এসেছে। এমন কথার সত্যতা যাচাই করতেই হয়। থানায় গিয়ে দেখলাম খবর মিথ্যে নয়। পোর্ট কমিশনের একজন চাপরাশি এবং দুজন কুলি এসে সম্পূর্ণ বন্ধ অবস্থায় সেদিন ভোরে বাক্সটি জমা দিয়ে গিয়েছিল থানায়। চাপরাশির বক্তব্য, রাত 2টোর সময় সে গঙ্গার ধারে যেখানে মালের গুদাম আছে সেখানে পাহারা দিচ্ছিল। তখন সেই বাক্স কারুরই মনে হলো না। আমি ঠিক করলাম লাশ যেখানে রাখা আছে সেখানে গিয়ে দেখি কোনো লাভ হয় কিনা। প্রায় আধ ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকার পর খেয়াল করলাম দুজন লোক লাশের সামনে দাঁড়িয়ে লাশের দিকে তাকিয়ে কি যেন কথা বলছে। আমি চুপি চুপি তাদের পেছনে গিয়ে আড়ি পাতলাম। চিনতে পারছো? সেই তো মনে হচ্ছে। এইবার আমি আর চুপ থাকতে পারলাম না। কার লাশ বলে মনে হচ্ছে? হ্যাঁ, ও দারোগা সাহেব। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা হকদারের লাশ। হকদার কে? ব্রাউন কোম্পানিতে চাকরি করে স্যার, কোচম্যান। পরিবার পরিজন বলতে কেউ আছে? তা ভাই আছে যতদূর জানি। নাম? এই নাম তো জানি না স্যার, কিন্তু সেও ব্রাউন কোম্পানিতে কোচম্যানের চাকরি করে, এইটুকু জানি স্যার। তাকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তাহলে চলো তো দেখি আমার সঙ্গে ব্রাউন কোম্পানি। এই রে স্যার, এখন তো পারবো না স্যার, মানে মনিবের কাজ নিয়ে বেরিয়েছি, দেরি হলে করে সর্বনাশ হয়ে যাবে স্যার। তোমার মনিবকে বলো তুমি পুলিশের কাজে বেরিয়েছিলে, কিচ্ছু হবে না। আর যদি তোমার কথায় খুনি ধরা পড়ে তাহলে তুমি ইনাম পাবে। ইনাম দেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন স্যার। ব্রাউন কোম্পানিতে পৌঁছে ভেতরে ঢুকতেই লোকটি একজনের দিকে আঙুল দেখিয়ে বলল, আপনি যাকে খুঁজছেন স্যার, ওই দেখুন, ওই সেই লোক। কোন লোকটা যে আমাদের দিকে আসছে? হ্যাঁ স্যার। ও ভাই, ও ভাই, হ্যাঁ একটু এদিকে শোনো। বছর 25-30-এর পেটানো চেহারাওয়ালা লোকটি আমাদের দিকে এগিয়ে এলো। তোমার নাম কি? কে? আমার নাম সুবেদার জনাব। হকদার তোমার কে হয়? আগে আমার ভাই। সে এখন কোথায়? ওই 2 দিন আগে দেশে গেছে। কেন বলুন তো? দরকার আছে বলেই জিজ্ঞেস করছি ভাই। সে যে দেশে গেছে সঙ্গে দামি কিছু নিয়ে গেছিল? আমি না, তেমন কিছু নয়, জমানো টাকা পয়সা কিছু ছিল তাই। কত টাকা? কত হবে? 100 টাকা মতো হবে। সে যে দেশে গেছে সেটা তুমি ঠিক জানো? মানে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল।
গেছে কিনা তা কি করে? আমার মনে হয় না তোমার ভাই দেশে গেছে সুবেদার। মানে? সুবেদারকে আমাদের পাওয়া লাশের কথা বললাম যে তাকে শনাক্ত করতে আমাদের সঙ্গে তাকে যেতে হবে। সে রাজি হয়ে গেল, কিন্তু একা এলো না, সঙ্গে একজন আত্মীয়কে নিয়ে এলো। দুজনকেই আমরা লাশ দেখালাম। মৃত্যুর পরে মানুষের মুখ এতটাই পাল্টে যায় যে সুবেদারের চিনতে অসুবিধেই হচ্ছিল, কিন্তু অনেকক্ষণ তাকিয়ে থাকার পর সে বলল এটাই তার ভাই হকদার। কিন্তু আত্মীয় আরো খানিকক্ষণ লাশের দিকে তাকিয়ে থেকে বললেন, একে দেখতে হকদারের মতোই, কিন্তু সাহেব এ তো হকদারের লাশ নয়। আপনি কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন? হকদারের সঙ্গে মুখের মিল থাকলো সাহেব, হকদার কিন্তু আরো লম্বা। হকদারের তো দেশে যাওয়ার কথা ছিল, কেউ তাকে যেতে দেখেছে? হ্যাঁ, তার সঙ্গে আমানতে যাওয়ার কথা ছিল তো। আমানত কে? ওর গ্রামের লোক। আচ্ছা, তো এখানে আমানত থাকে কোথায়? বালিগঞ্জে। আপনি চেনেন সে বাড়ি? নিয়ে যেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, চলুন। সুবেদারের আত্মীয়র কাছ থেকে আরো জানা গেল আমানত হকদার আর সুবেদারের মতোই সহিসের কাজ করে। বালিগঞ্জে আমানতের বাড়িতে পৌঁছে তিনি আমাদের বাইরে অপেক্ষা করতে বলে ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পরেই হাসি মুখে বেরিয়ে এলেন। দুজনের কেউ দেশে যায়নি। কেউ মানে? হকদারও না? না না, দুজনে ভিতরে বসে আড্ডা মারছে। এই খবরটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমানত এবং হকদার দুজনেই কয়েক মিনিট পরে বেরিয়ে এলো। একাধিক মানুষ দুজনকেই চিনতে পারলেন, আর আমাদের তদন্ত আবার একেবারে শূন্য থেকে শুরু করতে হবে এই চিন্তা মাথায় নিয়ে আমি জোড়াবাগানে ফিরে এলাম। এসে শুনলাম লাশ ততক্ষণে ময়না তদন্তের জন্য চলে গেছে। মর্গে গিয়ে দেখি সেখানেও লাশ শনাক্ত করার জন্য একাধিক মানুষের ভিড়। ওদিকে যে ওষুধের শিশি পাওয়া গিয়েছিল তাতে যে সাহেবের নাম ছিল সেই সূত্র থেকেও কিছু পাওয়া গেল না। কিভাবে এই মামলার সমাধান হবে ভাবছি, এমন সময় খেয়াল করলাম আরো দুজন লাশের সামনে দাঁড়িয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে আর কি যেন বলছে। আমি আবার গেলাম আড়ি পাততে। এটা মেহের আলীর জামাই মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। আবার আমি এগিয়ে এলাম। আপনারা লাশ শনাক্ত করতে পেরেছেন? না 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 না, ওই আমরা কিছু দেখিনি, আমরা কিছু জানি না। না 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 স্যার, চিনি না স্যার, জানি না, বলতে পারবো না। না। মেহের আলীকে চেনেন আপনারা? কোন মেহের আলী? যে কোনো মেহের আলী? আরে না স্যার, কাউকে চিনি না স্যার, কোনো মেহের আলীকে চিনি না। আপনারা দুজনেই এক্ষুনি মেহের আলীর কথা বলছিলেন। বিশ্বাস করুন, সত্যি বলছি। পুলিশকে মিথ্যে কথা বললে কিন্তু আমি আপনাদের দুজনকেও গ্রেফতার করতে পারি। আচ্ছা 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 স্যার, আচ্ছা 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 স্যার স্যার, আমি 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 বলছি আমি ওনাকে চিনি 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 আমি। সে কোথায় থাকে? স্যার তালতলে থাকে স্যার, তালতলা। আচ্ছা, জামাইকে আপনি চেনেন? না, তাকে চিনি না, কিন্তু দেখেছি কয়েকবার। সত্যি কথা বলছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সত্যি সত্যি কথাই বলছি। ঠিক আছে। মেহের আলীর বাড়ি আপনি চেনেন? হ্যাঁ স্যার, চিনি 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 চিনি। চলুন, আমাকে সেখানে নিয়ে চলুন। আবার একবার বেরিয়ে পড়লাম আমরা। এবারে গন্তব্য তালতলা। তালতলার একটি বস্তির ভেতরে ছোট্ট সামান্য একটি টালির ঘরে মেহের আলী এবং তার পরিবার থাকে। দরজার সামনে একটা নোংরা চটের পর্দা টাঙানো, কিন্তু জিজ্ঞেস করে জানা গেল যে মেহের আলী বাড়িতে নেই। সে কাজে ভোরবেলায় বেরিয়ে গেছে। বস্তিতে একজনকে জিজ্ঞেস করে জানা গেল যে মেহের আলী জামাইয়ের নাম রব্বানি। সে কোথায় সেই নিয়ে আলোচনা হচ্ছিল। এমন সময় একজন বয়স্ক মহিলা পর্দার আড়াল থেকে বেরিয়ে এলেন। কি চাই আপনার? আমি রব্বানিকে খুঁজছি, সে বাড়িতে আছে কি? চটের পর্দা আবার ফাঁক হলো। এবার ভেতর থেকে একজন কম বয়সী মহিলার মুখ দেখতে পেলাম। তাকে আপনার কি দরকার? তিনি 3 দিন হলো বাড়িতে ফেরেননি। আসলে আমরা একটা লাশ খুঁজে পেয়েছি, আর কেউ কেউ বলছেন সেটা রব্বানির লাশ, তাই। আমি জানি এই সর্বনাশ আমারই হয়েছে। আমার কি হলো?
আমার সঙ্গে উঠল 3-4টি ছোট ছোট বাচ্চা। গাড়ি চলতে শুরু করলে আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, তুমি মেহের আলীর মেয়ে? বাবু, তোমার কোনো ভাই বোন আছে? না। রব্বানি তোমার স্বামী? তোমরা কি তোমার বাবার বাড়িতেই থাকো? না, আমরা আমার বাবার বাড়ির কাছে নিজেদের ঘরে থাকি, কিন্তু পরশু সন্ধ্যাবেলা আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে ফেরেননি, তাই আমি এসেছিলাম খবর নিতে। পরশু কি হয়েছিল? আমরা খুব রব্বানি ছেলেকে আমরা আবার তালতলায় ফেরত নিয়ে গেলাম। সেখান থেকে সে রাস্তা চিনিয়ে আমাদের নিয়ে গেল বালিগঞ্জে এক সাহেবের বাড়িতে। সেখানে মেহের আলীকে পাওয়াও গেল, কিন্তু সে তার মনিবের অনুমতি ছাড়া কোনো কথা বলবে না। শেষে সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মেহের আলীকে থানায় নিয়ে এলাম জিজ্ঞাসাবাদের জন্য। থানায় এসেও লক্ষ্য করলাম মেহের আলীর মধ্যে উদ্ধত ভাবটা কাটেনি। রব্বানি তোমার জামাই? হ্যাঁ, আমার জামাই। সে এখন কোথায়? তা আমি কি করে জানবো? 1 সপ্তাহে তার সঙ্গে আমার দেখা হয়নি। 1 সপ্তাহ? পরশু সে তোমার সঙ্গে দেখা করতে আসেনি? না। যেভাবেই প্রশ্ন করা হোক আর যতই চাপ দেওয়া হোক, মেহের আলী তার বক্তব্য কিছুতেই বদলাবে না। তাকে থানাতেই রেখে আমরা ফেরত গেলাম আবার সাহেবের বাড়িতে। সেখানে এক চাপরাশিকে আমি আগেরবার লক্ষ্য করেছিলাম পুলিশের দিকে কেমন একটা ভাবে তাকিয়ে থাকতে। এবার তাকেই গিয়ে ধরলাম। সেই বাড়িতে কাজ করছে প্রায় 2 বছর এবং মেহের আলীকে চেনে। তাকে রব্বানির কথা জিজ্ঞেস করাতেই সে বলল, এসছিল তো, গত পরশু এসছিল। কি সব টাকা পয়সা পাওনা ছিল নাকি শ্বশুরের কাছে, সেই সব নিতে এসছিল। শ্বশুরের ঘরেই তো দেখা করতে গেছিল। কখন এসেছিল? তাই সন্ধ্যাবেলার দিকে। আর ফেরে কখন? এই প্রশ্নে চাপরাশি খানিকক্ষণ ভাবল, ফেরে তারপর বলল, না দারোগা বাবু, তাকে এখান থেকে বেরোতে তো আমি দেখিনি। এতক্ষণে মেহের আলীর বক্তব্য খণ্ডন করার মতো একজনকে আমি পেয়েছি। চাপরাশিকে থানায় নিয়ে গিয়ে আমি তাকে মেহের আলীর সামনে বসালাম। মেহের আলীকে বললাম চাপরাশির বক্তব্য। দুজনের মধ্যে প্রায় ঝগড়াই লেগে গেল। ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে সাহেব। এই চুপ! এই মিথ্যে কথা বলছে স্যার। হ্যাঁ, যত বড় আমি মিথ্যে কথা বলছি না, তুই মিথ্যে কথা বলছিস? বড় বড় কথা বলে থাপ্পড় মারবো। একটা চড়ে মিথ্যে কথা বলবি না, একদম মিথ্যে কথা বলবি না। ঠিক করলাম দুজনকে একসঙ্গে মর্গে নিয়ে যাব লাশ দেখাতে। যেমন কথা তেমনি কাজ। লাশ দেখে মেহের আলী বলল সে চিনতে পারছে না। চাপরাশি বলল সে দিব্যি চিনতে পারছে এবং এটাই মেহের আলীর জামাই। কিন্তু বড় বড় মামলাতে অনেক সময় খুব ছোট, আপাত দৃষ্টিতে তুচ্ছ কোনো জিনিস সমাধানের পথ দেখায়। লাশের কাছেই রাখা ছিল সেই বাক্সটা যেটা পোর্ট কোম্পানির লোক থানায় জমা করেছিল। সেই বাক্সটা দেখতে পেয়ে চাপরাশি বলে উঠল, স্যার, স্যার, বাক্সটা কিসের স্যার? ওতে করেই লাশ কেউ গঙ্গার ধারে ফেলে এসেছিল। স্যার, মেহের আলীর ঘরে ঠিক ওরম একটা বাক্স ছিল। ওকে জিজ্ঞেস করুন তো সেটা এখন কোথায়। করুন করুন করুন। কি হে মেহের আলী, এরম একটা বাক্স তোমার ঘরেও ছিল নাকি? স্যার, স্যার, ওর কথা কেন বিশ্বাস করছেন? ও খালি মিথ্যে কথা বলছে স্যার। এরকম কোনো বাক্স আমার কাছে ছিল না। এই এই একদম বাজে কথা বলবে না, একদম চুপ, একদম বাজে। তোমার ঘরে যে ওরম একটা বাক্স সবাই দেখেছে, ঠিক আছে? সাহেব নিজে পর্যন্ত একবার জিজ্ঞেস করেছে বাক্সটা কার। একদম মিথ্যে কথা বলবে না, ফালতু বাওয়াল হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি। ও, তো তাতে মেহের আলী কি বলে? ও বলেছিল বাক্স নাকি অনেকদিন ধরে ওর ঘরেই পড়ে আছে। মিথ্যে কথা স্যার, একদম মিথ্যে কথা। হ্যাঁ, তাই তো, তাই তো, সবাই মিথ্যে কথা বলছে। তুমি একেবারে সত্যবাদী যুধিষ্ঠির একেবারে। বাট ফালতু লোক কোথাকার। স্যার, ওর কথা শুনবেন না স্যার। আমার নিজের জামাইকে আমি খুন করেছি। তাই তো মনে হচ্ছে মেহের আলী। রব্বানি যে তোমার সঙ্গে দেখা করবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল তার সাক্ষী আছে। সে যে তোমার সঙ্গে দেখা করতে তোমার ঘরে ঢুকেছিল তারও সাক্ষী আছে, কিন্তু সে যে তোমার ঘর থেকে বেরিয়েছিল তা প্রমাণ করার মতো কোনো সাক্ষী কিন্তু নেই।
কেন খুন করলে নিজের জামাইকে? এতক্ষণ মেহের আলীর মেয়ে চুপ করে সব কথা শুনছিল। এবার সে কেঁদে উঠল। তুমি এটা করতে পারলে বাবা? নিজের মেয়েকে বিধবা করে দিতে পারলে বাবা? তুমি এটা করতে পারলে? মেহের আলীর বিরুদ্ধে আরো প্রমাণ জোগাড় করতে আমাদের কয়েকটা দিন সময় লেগেছিল, কিন্তু শেষমেশ সবই পাওয়া গেল। তার ঘরে যে বাক্স রাখা হতো তার দাগ মেঝেতে পাওয়া গেল। সাহেব নিজে বললেন সে বাক্স তিনি দেখেছেন, আর ওই ওষুধের শিশিতে যার নাম লেখা ছিল জানা গেল সেই নামের একজন সাহেব ওই বাড়িতে সত্যিই থাকতেন, কিন্তু তিনি কয়েক বছর আগে অন্য জায়গায় চলে গেছেন। যখন সে দেখল যে আর পার পাওয়ার কোনো উপায় নেই, তখন মেহের আলী নিজের দোষ কবুল করল। রাব্বানি সেদিন আমার কাছে টাকা চাইতে আসলে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় স্যার। এই আপনার লজ্জা করে না? আপনার নিজের মেয়ে আপনার নাতি নাতনি হাত পেটা খেয়ে রয়েছে, আর আপনি এই কটা টাকার জন্য আমায় আজ দেবো কাল দেবো বলে ঘোরাচ্ছেন। আপনার মুখ দেখানো লজ্জা করে না? হ্যাঁ, আমি আর মাথা ঠিক রাখতে পারিনি স্যার। আমি একটা থাপ্পড় মারি রাব্বানিকে, সে পড়ে যায়, আর মাথাটা ওই বাক্সের একটি কোনায় ঠুকে যায়। তারপর আমি দেখি সে আর উঠছে না। আমি ওকে খুন করতে চাইনি স্যার, আমি ওকে খুন করতে চাইনি, বিশ্বাস করুন স্যার, আমি ওকে খুন করতে চাইনি। আমার নিজের যাওয়াই স্যার, আমি ওকে খুন করতে চাইনি। এরপর মেহের আলী আর নিজের বয়ান পাল্টায়নি। সে আমাদের এও জানায় যে সে কিভাবে বাক্সে রব্বানির লাশ নিয়ে গঙ্গায় ফেলতে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে পোর্ট কোম্পানি চাপরাশিকে রাউন্ড মারতে দেখে সে ভয় পেয়ে বাক্স ফেলেই পালায়। আদালতে জজ সাহেব মেহের আলীকে ফাঁসির সাজা দেন। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন কলকাতা পুলিশের দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা দপ্তর পত্রিকা থেকে বেওয়ারিশ লাশ। প্রথম ব্যক্তি এবং চাপরাশির ভূমিকায় সোমক, দ্বিতীয় ব্যক্তি সঞ্জয়, তৃতীয় ব্যক্তি সায়ক, চতুর্থ ব্যক্তি বাবু, আত্মীয়ের ভূমিকায় রিভু, করোনা রিচার্ড, প্রথম পুলিশ অত্রি, দ্বিতীয় পুলিশ অমর্ত্য, সুবেদার পুষ্পল, মেহের আলীর ভূমিকায় মীর, রব্বানির স্ত্রীর চরিত্রে অয়ন্তিকা, মেহের আলীর স্ত্রীর ভূমিকায় রায়, রব্বানির পুত্র কৃষ্ণদেব চক্রবর্তী, গল্পের সূত্রধার এবং রব্বানির ভূমিকায় আমি অগ্নি, গল্পের রেডিও রূপান্তর, গল্প পাঠে এবং প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় দীপ, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত শুভদীপ, পর্ব পরিচালনায় দীপ এবং অগ্নি। মির্চের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী শুভদীপ চক্রবর্তীকে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা বেওয়ারিশ লাশ। সানডে সাসপেন্সে আবার ফিরে আসবেন দারোগা প্রিয়নাথ।